নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দ্য ভ্যাগাবন্ড ডায়েরিজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বারাণসী। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেল 5টার দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে বেজে যাবে প্রায় 9টার কাছাকাছি। তাই সোজা বাড়ি থেকে মেছেদার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমি জানি আমাদের সঙ্গে কেউ না থাকলে হয়তোবা জিনিসটা অনেকটা কঠিন হতো, কিন্তু আমরা ছিলাম সঙ্গে 3 ভাই। তো বেশিরভাগ সময় আমি ওদের সঙ্গেই যাতায়াত করি বা কোথাও ঘুরতে গেলে ওদের সঙ্গে যাতায়াত করি। তো তাই মেছেদের উদ্দেশ্যে আমরা সোজাসুজি রওনা দিই। বাস থেকে নেমে মেছেদা স্টেশনে পৌঁছই ওই 6টা সাড়ে 6টার মধ্যে। যখনই পৌঁছই তখন দেখি হাজারো মানুষ, কেউ হয়তো কাজ থেকে ফিরছে, আবার হয়তো কেউ কাজে ফিরে যাচ্ছে। তো এই মেছেদা স্টেশনটা খুবই ব্যস্ত স্টেশন। তো আমাদের গন্তব্য ছিল হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন যাওয়ার জন্য 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই সমস্ত লোকালগুলো ছাড়ে। তো আমরা বেশি দেরি না করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিই, আর সেখান থেকেই ধরি আমাদের হাওড়া যাওয়ার লোকাল, মেদিনীপুর লোকাল। সন্ধ্যাবেলার সময় ছিল বলে এতটা ভিড়ভাট্টা ছিল না দিনের মতো। তাই আমরা সোজাসুজি হাওড়া স্টেশনে পৌঁছেই আমাদের গন্তব্যের যে ট্রেন, সেই ট্রেনে উঠে পড়েছিলাম। তো আমার ছিল আপার বার্থ, আর আমার দাদাদের ছিল লোয়ার বার্থ এবং মিডল বার্থ। তো আমরা উঠে করেই প্রথমেই শোয়ার ব্যবস্থাটা করে ফেলি, কারণ 10টা বেজে গিয়েছিল ততক্ষণে। আর সবাই প্রায় ঘুমোতে যাওয়ার সময় হয়েছিল। খাওয়া দাওয়া আমরা প্ল্যাটফর্মেই করে নিয়েছিলাম। আর রাত্রিবেলার এই যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি, এর অর্থই হলো ঘুমোতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। পরের দিন যখন আমাদের ঘুম ভাঙলো, তখন আমরা দেখলাম আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশে। আর সত্যি কথা বলতে, এই যে সকালের যে ঘুম ভাঙা এবং তারপরে যে ট্রেনের বাইরে একটু দরজার বাইরে দাঁড়িয়ে দেখা যে আমরা কোনো আলাদা জায়গায় পৌঁছে গিয়েছি কিনা, এটাও আমাদের মধ্যে একটা থ্রিলের সৃষ্টি করে, একটা আনন্দের সৃষ্টি করে, অনুভূতির সৃষ্টি করে। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের স্টেশন খুবই কাছাকাছি। তো আমাদের স্টেশন ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেখান থেকে আমরা অটো ধরে যাব ওই বারাণসীর উদ্দেশ্যে। তাই বেশি দেরি না করে বেরিয়ে এলাম প্ল্যাটফর্ম চত্বর থেকে সোজা একদম বাইরে। বাইরে বেরিয়ে এসেই চারিদিকের চত্বরটা একবার চোখ চালিয়ে দেখলাম। আমরা বিশ্বাস করতে চাইছিলাম যে আমরা উত্তরপ্রদেশের মাটিতে পা রেখেছি এবং সেই পবিত্র জায়গায় আমরা যেতে চলেছি যেখানে স্বয়ং মহাদেবের বাস। তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা একটা দর কষাকষি করে মোটামুটি একটা অটো বা ওই রিক্সা ধরে নিলাম, যেটা যাবে পুরোপুরি একদম বারাণসীর ঘাটের একটু আগে। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম কতটা আগে তোমরা নামাবে। তো ওরা বললো যে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতে পারে। তো এটাই নাকি ওখানকার নিয়ম, ওখানকার পুলিশ প্রশাসন নাকি 1 কিলোমিটার আগেই বিভিন্ন রকম অটোগুলোকে দাঁড় করিয়ে দেয়, যাতে করে মানে ওখানটায় ভিড়ভাট্টা বা কেওস কোনো সৃষ্টি না হয়। তো আমরাও সেই মতো মেনে নিয়েছিলাম যে 1 কিলোমিটার হাঁটাটা আর কি বড় ব্যাপার, হেঁটে নেব, কোনো অসুবিধা নেই। যেতে যেতে আরও কয়েকজন স্থানীয় লোকেদের সাথে আমাদের আলাপ পরিচয় হলো। তারা বলল, তোমরা যাচ্ছ, খুবই ভালো কথা। তোমাদের বয়সে অনেকে এইসব জায়গায় আসতে চায় না, পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় পার্টি টাটি করে বা অন্যান্য জায়গায় ঘুরতে যায়। তো শুনে আমাদেরও ভালো লাগলো যে আমরা এমন একটা জায়গায় আসতে পারছি ভগবানের দ্বারে। তো আমরা পৌঁছে গেছিলাম একদমই কাছাকাছি প্রায়। তো নদীটা দেখতেই পাচ্ছ, এই নদীটার কাছাকাছি তৈরি হয়েছে আমাদের বারাণসী শহর। আর এই শহরে পা রেখেই মনে হলো যেন মনের মধ্যে কোনো একটা শিহরণ খেলে যাচ্ছে, কোনো একটা উত্তেজনা যেন বারবার মনের মধ্যে ভর করে আসছে। অনেক দিন ধরেই স্বপ্ন ছিল যে একবার বানারসে ঘুরতে যাব, ওখানকার বিভিন্ন রকম খাওয়া ট্রাই করব, ওখানে পুজো দেব, ওখানকার যে জাগ্রত মন্দির আছে ওখানে দর্শন করব এবং সেখানে বোট রাইড করব। বিভিন্ন রকম স্বপ্ন নিয়ে সত্যি কথা বলতে বানারস আসা। তাই আপনাদের মনেও যদি এই চিনচিনে খিদেটা জেগে ওঠে যে বানারসে যাব, তাহলে আপনারা বেশি দেরি করবেন না। আপনারা ঘুরে আসুন, দেখে আসুন বানারসের সেই সৌন্দর্য, যা এতদিন ধরে মুভি বা সিনেমায় বর্ণনা করে এসেছে অনেকে। এত চিন্তা মনের মধ্যে দাপাদাপি করানোর পরে ফাইনালি আমরা নেমে পড়ি বানারস শহরে। এই যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই সোজা চলে যাওয়া যায় মণিকর্ণিকা ঘাট। তারপরে একে একে ঘাট পড়তে থাকে। তো আমাদের চলতে চলতে অনেকটা খিদা পেয়ে গেছিলো, তাই রাস্তার ধারেই একটা ধোসার দোকানে আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। প্রচুর খিদে পেয়েছিল, তাই 3 জনের জন্য 3টে ধোসা অর্ডার দিই এবং 3টে ধোসা খেয়ে আমাদের পেটের যে খিদেটাকে পুরোপুরি মিটিয়ে নিই আমরা হাঁটার আগে। তো তারপরে আমরা হাঁটা শুরু করি ওইখান থেকে একদম মণিকর্ণিকা ঘাটের কাছে। তো প্রথমে বলি, আমাদের হোটেল কোনো নেওয়া ছিল না প্রথম থেকে বা প্রি বুকড ছিল না।
তো আমাদের ওখানে গিয়েই হোটেলটা খুঁজতে হয়েছে, যার কারণে একটু সময় বেশি লেগেছে। আমরা পৌঁছে গেছিলাম 10টার সময়, কিন্তু নেমে করে আমাদের হোটেল খোঁজার জন্য আরও মোটামুটি 1-2 ঘন্টা লেগে গেছে। তো ভালো হোটেল এবং সস্তার মধ্যে একটা হোটেল আমরা পেয়ে গেছিলাম ওই মানে হচ্ছে মণিকর্ণিকা ঘাটের আশেপাশে। তো আপনারা যারা যাবেন তারাও যেন একটু দেখে আসবেন। আর এখান থেকে শুরু করব আমাদের পুরো বানারস বা বারাণসী ঘুরে দেখার যাত্রাটা। তো আমরা পৌঁছে গেছিলাম একদমই ওই 12টা-1টার দিকে। তো এখান থেকে যাওয়ার জন্য আমরা প্রথমে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে যাব, যেহেতু বানারসে প্রচুর অলিগলি আছে যেগুলো আমাদের এক্সপ্লোর করার কথা ছিল। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা একটা দিশাহীনভাবে হাঁটতে শুরু করি। তো আশেপাশের জায়গাগুলো যত এক্সপ্লোর করছিলাম তত একটু নতুন নতুন লাগছিল, নতুন জায়গা, সব হিন্দিভাষী লোকেরা এখানে বসবাস করে। তো মোটামুটি একটা আলাদাই একটা উত্তেজনা কাজ করছিল মনের মধ্যে, যে কোন দিকে যাব, কীভাবে যাব, কী করে যাব। তো এটাই হচ্ছে ঘুরতে যাওয়া বা ঘুরতে আসার মজা, কোনো জিনিস এক্সপ্লোর করা। তো আপনারা যারা আসবেন তারা যেন এইভাবেই ঘুরে দেখেন। আর গুগল ম্যাপ তো আমাদের সঙ্গে ছিল, তাই মহাকালের নাম করে আমরা বেরিয়ে পড়ি পুরো বানারসটাকে ঘুরে দেখার জন্য। তো এখান থেকে শুরু হয় আমাদের বিভিন্ন রকম অলিগলি আর বিভিন্ন রকম রাস্তা এক্সপ্লোর করা। তো আমি বলি আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে ওই মেস বা হচ্ছে ওই থাকার জায়গা খোঁজার পরে আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম, এবং তখন প্রায় 2-3টে বাজতে যায়। তো প্রচুর খিদেও পেয়েছিল। তো আমাদের এখানে আসার আগেই একটা জায়গার নাম আমরা শুনেছিলাম, যেটার নাম হচ্ছে অন্নপূর্ণা ভোজনালয়। তো ওইটার জন্য আমরা অনেকটা মানে পুরো মন্দির চত্বরের একটা রাউন্ড লাগিয়ে ফেলেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তারপরে কিছু লোককে জিজ্ঞেস করে লাস্ট পর্যন্ত আমরা ওই অন্নপূর্ণা ভোজনালয় পৌঁছাই। এটাই হচ্ছে সেই অন্নপূর্ণা ভোজনালয়। একদম দেখতে পাচ্ছ সরু গলি, এই সরু গলিটার ভিতর দিয়ে যেতে হয়। তো জিজ্ঞেস না করলে কেউ সত্যি কথা বলতে ওই জায়গাটা খুঁজে পাবে না এমন গলির মধ্যে দিয়ে। তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে আসি ফ্রেশ হয়ে। তো খাবার খুবই ভালো ছিল। সাউথ ইন্ডিয়ান ট্রাস্টের আন্ডারে ওই ভোজনালয়টা একদম বিনা পয়সায় খাওয়ায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ওখানটায় খুব ভালো খাবার পাওয়া যায়। তো তারপরেই আমরা শুরু করি এই হচ্ছে বারাণসীর বিভিন্ন জায়গা বা বিভিন্ন অলিগলি আর একবার ঘুরে দেখার জন্য। তো প্রথমে আমরা চলে যাই মণিকর্ণিকা ঘাট। আর এই মণিকর্ণিকা ঘাটের এই যে প্রথম যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই বিশ্ববিখ্যাত ঘাট দর্শনের উদ্দেশ্যে, যার নাম প্রত্যেকটা জায়গায় উল্লেখ পাওয়া যায়, যার অস্তিত্ব ইতিহাসের অনেক পুরানো অধ্যায়কে খুঁজে বের করে। তো মণিকর্ণিকা ঘাটের একটা বৈশিষ্ট্য হলো, এখান দিয়ে যখন আপনি রাস্তা দিয়ে যাবেন তখন প্রত্যেকটা মিনিটে একটা করে শবদেহ আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তারা দেখলে মনে হবে এই জীবনের যেন কোনো মূল্যই নেই। আর ওখানে যদি বসে কিছুক্ষণ যদি ওই দর্শন বা ওই মৃতদেহ জ্বলার দর্শনটা করেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিকারেরই আমাদের ভ্যালু কিছু নেই। তাই যতক্ষণ বেঁচে আছেন ভালো কাজ করুন, অপরকে সাহায্য করুন এবং নিজে ভালো থাকুন, এটাই হচ্ছে নিয়ম। তো এই ঘাট সংক্রান্ত একটা প্রচলিত কাহিনী আছে, আর এটা হিন্দু ধর্মের মতে মানুষের বিশ্বাস এবং অন্তরের বিশ্বাসও বলা যেতে পারে। তো কাহিনীটা এরকম যে দেবী পার্বতী এখানে নাকি স্নান করতে এসেছিলেন। তো তিনি যখন স্নান করছিলেন তখন নাকি তার কানের দুল এখানে হারিয়ে ফেলেন। তো সেই জন্য এই জায়গাটার নাম পড়ে মণিকর্ণিকা, যার ফলে কি হয় না, ভগবান শিব এখানে একটি কুণ্ড তৈরি করেন, যেটার নাম পরে মণিকর্ণিকা কুণ্ড হয়। তো এটা একটা শক্তিপীঠ হিসেবে ধরা যেতে পারে, আর এই শক্তিপীঠের এই জন্যই এতটা গুরুত্ব বেশি। আর হিন্দু ধর্মের মান্যতা অনুসারে এখানে যদি আপনি মানে হচ্ছে আপনার সব জ্বালানো হয়, তাহলে আপনি মোক্ষ লাভ করতে পারেন। তাই এই জায়গার গুরুত্ব তো অনেক বেশি, যেটা আমরা বা আপনারা বলেও হয়তো বোঝাতে পারবো না। তো যাই হোক, এই জায়গাটা আমরা যখন দেখলাম তখন মনের মধ্যে একটা শিহরণ খেলে গেল। জীবনে প্রথম কোনো শব জ্বলতে দেখছি, তাও আবার লাখো লাখো শব। মানে এত শব একসাথে যদি কেউ জ্বলতে দেখে, তার মনে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু মানে হচ্ছে একটা সৃষ্টি হতে পারে, একটা দোলাচল সৃষ্টি হতে পারে যে মানুষের জীবন কী ধরনের জীবন। তো এই জায়গাটা সত্যিকারে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতে পারে। তাই আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, দেখছিলাম আমাদের প্রত্যেকের জীবনে শেষ পরিণতি কী হতে চলেছে। আর সব কিছু ভাবনা চিন্তা করেই আমাদের মনটা বুঝতে পারছিল যে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে মানুষের মুক্তির দ্বার খুলে যায়। তারপরে
আমরা আবার হাঁটা শুরু করি সামনের দিকে। তো সামনের দিকে যাচ্ছিলাম, আর সামনের দিকে গিয়ে অনেক দেখতে পাচ্ছিলাম ছোট ছোট নৌকোগুলো থেকে মানুষরা কিভাবে ঘাটে নামছে, আবার কেউ কেউ পুজো করছে, কেউ কেউ সেখানে বসে এই নদীর সৌন্দর্য দেখতে পাচ্ছে। ঘাটের পাশেই ছিল ছোট একটা কুণ্ড, যার জল একদম শুকিয়ে গিয়েছিল, আর তার সামনেই ছিল সিনথিয়া ঘাট। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুললাম, আর তারপরেই সোজা বেরিয়ে গেলাম মণিকর্ণিকা ঘাটের পাশেই থাকা হচ্ছে একটা করিডোর, যেখান থেকে আমরা কাশী বিশ্বনাথ ধামের মধ্যে প্রবেশ করতে পারি। তো এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামের করিডোর, আর এইখান দিয়েই আমাদের প্রবেশ করতে হয় কাশী বিশ্বনাথ ধামের মন্দিরের ভেতরে। তো আমরা আজকে প্ল্যান করেছিলাম যে আমরা ভেতরে পুজো দেবো না আজকে, বিকেল হয়ে এসেছিলো, সন্ধ্যা গড়িয়ে আসছিলো প্রায়। তো আজকে আমরা কোনোভাবে মানে হচ্ছে পুজো দেবো না, তো একদম পরের দিন ভোরবেলা গিয়ে পুজোটা দেবো। তো এখান থেকে আমরা মোটামুটি এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। সামনের দিকে অনেক সুন্দরভাবে বানিয়েছে, ডেভেলপ করেছে। তো এটা দেখে করেই খুব ভালো লাগছিল। অনেক উঁচু উঁচু সিঁড়ি, আর এটা মনে হচ্ছে পুরো নতুন করে বানানো। ঠিক আছে, আমি আগের কথা বলতে পারবো না, তবে এই সব জায়গাগুলো দেখে মনে হচ্ছে অনেকটা নতুন নতুন জায়গা। তো আমরা হাঁটছিলাম ধীরে ধীরে, আর সামনের দিকে এগোতে এগোতে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। চত্বরটা খুবই সুবিশাল। আমরা যখন ভিতরের দিকে যাচ্ছিলাম তখন জায়গার প্রত্যেকটা দিক লক্ষ্য করে আমরা কিছুটা মানে হচ্ছে অবাক হয়ে তাকিয়েছিলাম। তো ভিতরে অনেক অনেক ছোট ছোট মন্দির আছে, যেগুলো মানুষ পুজো দিচ্ছে, মানুষ আরাধনা করছে। আর ভেতরে একদম গর্ভগৃহ, যেটা যেখানে হচ্ছে স্বয়ং মহাদেবের হচ্ছে স্বয়ম্ভু শিবলিঙ্গটা আছে, সেখান পর্যন্ত যেতে হলে আপনাকে অনেকগুলো ওই জায়গা ক্রস করতে হবে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, এবং সামনেই হচ্ছে ভারত মাতার একটা সুন্দর মূর্তি ছিল বা স্ট্যাচু ছিল, যেটা আমাদের দেখে খুব ভালো লাগলো, মানে দেখতে খুবই ভালো ছিল। তারপরে আমরা আর ভেতরে প্রবেশ করিনি, বাইরে চলে এসেছিলাম সরাসরি। আর বাইরে এসে দেখলাম যে নদীর ধারে কয়েকটা স্তম্ভ লাগানো আছে। এগুলোর আসল কারণ কি আমরা তো তখন বুঝতে পারিনি, এবং জানার চেষ্টাও করিনি সেই মুহূর্তে, কারণ অনেকগুলো জায়গা ঘোরার ছিল। তো বাইরে বেরিয়ে এসেছিলাম, আর তখন একদম সন্ধ্যার দিকে সময় ছিল। তো আমাদের ওই যে মেন সন্ধ্যা আরতি, সেটা দেখার ইচ্ছাটা খুবই প্রবল হয়ে গেছিলো। তো আমরা বেশি দেরি না করে সোজাসুজি মন্দির চত্বর থেকে বাইরে চলে আসি। আর বাইরে চলে এসেই মোটামুটি আমরা দেখি যে বাইরে একটা মানে হচ্ছে নদীর ধারে একটা বোট দাঁড়িয়ে আছে। তো ওখানে বলছিল যে 100 টাকা করে ভাড়া, যেটা হচ্ছে ওই নদী থেকে বসে করেই একদম ওই সন্ধ্যা আরতিটা দেখতে পাওয়া যাবে। প্রথমটা আমরা ঠিক বুঝতে পারিনি যে ওই বোট থেকে সন্ধ্যা আরতিটা ঠিকঠাক দেখতে পাওয়া যাবে কি যাবে না, তাই চড়ে উঠি। কিন্তু তারপরে রিয়েলাইজ করি যে আমরা যখন ওই নদীতে বোটে করে বসে দেখব আরতিটা, তখন ঠিক হয়তো দেখা যাবে না, কারণ সামনে আরও অনেক বড় বড় বোট এসে দাঁড়াবে। এই যে সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ ওই পেছনের দিকে, এইভাবে ঠিক বোটগুলো দাঁড়াবে। তো ওখান থেকে ভালোভাবে দেখতে নাও পাওয়া যেতে পারে। তাই আমরা কি করলাম না, একদম হচ্ছে যেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল তার পাশাপাশি চলে আসি, আর সেখান থেকে এসে করেই ভিডিও করা শুরু করি, এবং ওখানে সন্ধ্যা আরতি দেখা শুরু করি। আর দেখতেই পাচ্ছ মানে এত এত লোক ওখানে এসেছিল যে মানে কল্পনার অতীতে, মানে আমাদের সত্যি কথা বলতে এত লোক আমি খুব কমই দেখেছি। ঠিক এত এত লোকই আমরা যখন আগের বারে উত্তরপ্রদেশে মহাকুম্ভের সময় এসেছিলাম সেই সময় ঠিক দেখেছিলাম। তো তারপরে এটা সেকেন্ড টাইম যখন আমরা এত এত লোক দেখছি, আর সবাই খুবই মানে শ্রদ্ধার সাথে দেখছে। কিছুজন ভিডিও করছে, অনেকেরই তো ফার্স্ট টাইম আসা আমাদের মতোই, তো তারাও ভিডিও করছে, নিজের আত্মীয় পরিজনদের দেখাচ্ছে যে এইভাবে আরতি হচ্ছে। তো মানে সত্যিকারের দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগছে। আর এখানটায় একটা জিনিস হচ্ছিল যেটা হচ্ছে খুবই অদ্ভুত, যে একটা মানুষ প্রায় টানা ধরুন হচ্ছে 10 মিনিটেরও ওপরে শঙ্খনাদ দিচ্ছিল। তো ওটা কীভাবে হচ্ছিল সেটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। মানে সত্যিকারে দেখলেই আশ্চর্যে পড়ে যেতে হয়, একটা মানুষ কি করে টানা এতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে, তারপরে শঙ্খনাদ দিতে পারে। এটা আমার সত্যি মানে ভাবতেও অবাক লাগছে। তো এরপরেই আমরা চলে আসি আরতি শেষ করে একদম ঘাটে, এবং ঘাটে এসে করে আমরা প্রথমে একটা নৌকা বুক করে নিই, যেটা হচ্ছে আমাদেরকে এই রাত্রিবেলা হচ্ছে পুরো নদীটা ঘুরে দেখাবে। তো প্রথম থেকেই ইচ্ছে ছিল যে রাতের বেলা চড়বো বোটে, তো সেই মতো কাজ করা। আর সামনে থেকে দেখতে পাচ্ছ যে করিডোরটা, বিশ্বনাথ করিডোরটা, শ্রী বিশ্বনাথ ধাম
করিডোরটা, এটা সত্যি বলতে মানে আশ্চর্যের মতো লাগছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তাই মানে হচ্ছে মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর লাগছিল। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল। তো তারপরেই আমরা বোট রাইড শেষ করে চলে আসি ইন্টারনেটে হরহামেশাই ভাইরাল হওয়া ব্লু লস্যি শপে। কিন্তু আমরা জানতাম না যে এটা রাত্রেবেলা বন্ধ থাকে, তাই হতাশ হয়ে আমরা ফিরে এলাম। আগের দিন রাতেই আমরা প্ল্যান বানিয়ে নিয়েছিলাম যে ভোর ভোর কী কাজ করতে হবে, কোথায় যেতে হবে। তাই সেই সুবাদে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে সকাল সকাল একদম ভোর 5:30টার সময়, গা ধুয়ে তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। আর আমাদের প্ল্যান ছিল প্রথম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা বোট রাইড করব, এবং ওই যে যে সূর্যের যে সূর্যোদয়টা সেটা আমরা দেখব বোটে বসে। তো সেই মতোই কাজ করা, আমরা একদম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে বোট খোঁজার জন্য বেরিয়ে পড়ি। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন মানে হচ্ছে এই সকাল দিকেরটা সময়টা মানে প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল। তো হাঁটতেও ভালো লাগছিল, ভিড়ভাট্টাও ছিল না সেরকমভাবে। তো একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হচ্ছিল, আলাদা জায়গা আলাদা পরিবেশ। তো সেই মতো আমরা হাঁটতে শুরু করি এবং একদমই কাছাকাছি পৌঁছে যাই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের কাছে। তো এই সেই মণিকর্ণিকা ঘাট যেখান দিয়ে আমরা আগের দিন ঘুরে এসেছিলাম। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা অনেক গল্প টল্প করি আমার ভাইদের সাথে। তো তারা বলে যে প্রথমে আমাদের বোটে করে ঘোরাটাই হচ্ছে বেস্ট অপশান। তারপরে আমরা সেই সোজা মানে হচ্ছে বোট থেকে নেমে করেই একদম সোজা হচ্ছে শ্রী বিশ্বনাথ ধাম করিডোরের ভেতর দিয়ে একদম পুজোটা দিয়ে বেরিয়ে চলে আসবো। তো বাইরে বেরিয়ে এসে ঘাটের কাছে অনেক ছোট ছোট বোট দেখতে পাচ্ছিলাম, যেগুলো হচ্ছে বাঁধা আছে। তো আমরা অনেকজনকে জিজ্ঞেস করি যে কোথায় কেমন কেমন বোট পাওয়া যাবে বা কোথায় কেমন রেট আছে চলছে। তো প্রাইভেট বোটগুলো যারা নিতে চাও তাদের বলে যে 1500 থেকে 2000 মতো ভাড়া নিতে পারে। আর আমরা নিয়েছিলাম শেয়ারিং বোট। তো আমাদের এতটা দরকার ছিল না এবং আমাদের বাজেটও ছিল না। তো আমরা শেয়ারিং বোট নিয়েছিলাম। তো শেয়ারিং বোটে পার পারসন ওই 100 টাকা করে নিয়েছিল। তো মোটামুটি ভালোই ছিল। তো আমরা যে দৃশ্যটা দেখার জন্য আমরা এসছিলাম সেটা দেখতে পেয়েছি, আর হচ্ছে সেটা হচ্ছে এই সূর্যোদয়। ভোরের বেলা আকাশটা এতটাই স্বচ্ছ থাকে, আর এত এত পরিযায়ী পাখিরা এসে হচ্ছে নদীতে হচ্ছে মানুষের ফেলে দেওয়া ওই যে খাবারগুলো খাচ্ছে, মানে দেখে করেই খুব ভালো লাগছিল। তো সামনের দিকে আমরা যত এগিয়ে যাচ্ছি বোট দিয়ে, তো ততই যেন মনে হচ্ছিল যেন আরেকটু মানে হচ্ছে আরেকটু আগে এলে ভালো হতো। পাখিগুলো তখনও পর্যন্ত মনে হচ্ছে চলে আসেনি। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখতে পেলাম পাখিদের ঝাঁক পুরোপুরি যেন ঘিরে ফেলেছে আকাশটাকে। আর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুরো একদম রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। তো এই যে মানে দৃশ্যগুলো, মানে এগুলো সত্যি কথা বলতে এনজয় করার মুহূর্ত। আর আমরা এত তাড়াহুড়োয় ছিলাম যে আমরা খাবার কিনতে ভুলে গেছিলাম। নাহলে আমরা যদি খাবার কিনে হচ্ছে একটু ছড়িয়ে দিতাম তাহলে হয়তো আরও বেশি পাখি আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে যে এটাও কিছু কম যায় না। এরপর আমরা একের পর এক ঘাট দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। একের পর এক ঘাট পড়ে, যেমন পান্ডে ঘাট, তারপরে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো এরকম ধীরে ধীরে অনেক ঘাট সামনাসামনি পড়ে, যেগুলো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর বোট জলে ঢেউ তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। তো এইসব প্রত্যেকটা ঘাটের একটা একটা কাহিনী আছে, এক একটা হচ্ছে মান্যতা আছে। তো যেগুলো হচ্ছে আপনারা গেলে এবং বোটে উঠলেই বোট চালকেরাই আপনাদেরকে বলে বলে দেবে যে কোন ঘাটের কী মাহাত্ম্য। তো আপনারা তখনই জানতে পারবেন, তাই এগুলো আমরা বললাম না। তো ঘাট থেকে ফিরে এসেই আমরা হচ্ছে প্রচুর খিদে পেয়েছিল, তাই খেতে চলে এলাম। আর হ্যাঁ, বলে রাখি যে আগেই আমরা হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছি। মন্দিরের ভিতরে তো কোনো হচ্ছে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরে এসে আমরা খাওয়া দাওয়া খেয়ে সোজা বাইরে এমনি ঘুরতে চলে আসি। আর বলে রাখা ভালো যে তৃতীয় দিনে আমাদের বাড়ির টিকিট কাটা ছিল, তাই দ্বিতীয় দিন মানে আজকে 2 নম্বর দিনের মধ্যেই পুরোপুরি বারাণসীটা ঘুরে শেষ করতে হবে। তাই আমরা বেশি দেরি না করে কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে সোজাসুজি রওনা দিই। তো এই রাস্তাটা দিয়েই কাল ভৈরব মন্দিরের দিকে যেতে হয়। তো আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে এগিয়ে যেতে যেতে অনেককে জিজ্ঞেস করতে করতে মোটামুটি কাল ভৈরব মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, এবং সেখানেই আমরা কাল ভৈরবের পুজো দিই এবং সোজাসুজি বেরিয়ে আসি। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে গেলেই কাল ভৈরব মন্দিরের দেখা পাওয়া যাবে। আর ক্যামেরা তো অলওয়েজ জমা দিয়ে যেতে হয়।
আর সব কিছু মন্দির ঘুরে বেরোতে বেরোতে মোটামুটি ওই সন্ধ্যা 6:30 7টা বেজে যায়। তো আগের দিনই আমরা সন্ধ্যা আরতি দেখে শেষ করে রেখেছিলাম, তাই সন্ধ্যা আরতি আর দেখতে যাইনি। এবারে আমাদের পালা ছিল হচ্ছে পুরো ঘাটটাকে এক্সপ্লোর করা হেঁটে হেঁটে। তো আমরা সেই অনুযায়ী ঘাটের ধারে ধারে হাঁটতে শুরু করি। আর যেতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা মানে হচ্ছে আলাদাই দৃশ্য। এই দৃশ্যটা আপনারা কখনো আপনাদের লাইফে আমি এক্সপেক্ট করছি আপনারা কখনোই দেখেননি। যারা সাধারণ মানুষ তারা তো দেখেইনি। তো এখানে অনেক বড় বড় যজ্ঞ হচ্ছিল, যেগুলোর না কোনো যেগুলো না কোনো মানে আমি বুঝতে পারছিলাম, আর না কোনো আমার মাথায় ঢুকছিল। তো বড় বড় রঙ্গোলি ছিল, তার মাঝে আগুন জ্বলছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো দেখা শেষ করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই পরের দিন। এই যাত্রা শেষ এখানেই, কিন্তু বারাণসী আমাকে শিখিয়ে দিল শেষ বলে আসলেই কিছু হয় না। ঘাটের সিঁড়িতে বসে মনে হলো জীবনও ঠিক গঙ্গার মতোই, কখনো শান্ত, কখনো অস্থির, তবুও এগিয়ে চলে নির্বিচারে। এখানকার আলো, ধোঁয়া, ঘন্টার শব্দ সব কিছু মিলেমিশে মনে করিয়ে দেয় আমার সব ক্ষণস্থায়ী, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়। এই শহর শুধু চোখে দেখা নয়, অনুভব করার। আমি হয়তো ফিরে যাচ্ছি, কিন্তু বারাণসীর একটা অংশ আজ থেকে আমার ভেতরেই থেকে যাবে। এই যাত্রার শেষ নয়, এটা শুধু একটা বিরতি।